আজকের এই বিশেষ সময়ে আপনারা জানেন যে রাজ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যাতে বাঙালি হিসেবে আমাদের শেকড়ে এবং শির দ্বারায় একটা আঘাত করে হয়েছে এবং সেই আঘাতের আর্তনাদে এখন চারিদিকে রণিত হচ্ছে, আর্তনাদ সবাই শুনতে পাচ্ছেন। এবং এরকম একটা সময়তে আমরা সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়েছি। সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিরা এখানে আছেন, বিভিন্ন ক্ষেত্রের মানুষরা, স্বনামধন্য মানুষরা, শিল্পী, কলাকুশলী, আইনজীবী, লেখাজীবী, বিশিষ্ট মানুষরা এখানে আছেন, গায়করা আছেন, শিল্পীরা আছেন, শিক্ষকরা রয়েছে। তারা এসেছেন, তাদের কথা এক এক করে আপনাদের সামনে বলবেন। এবং এই যে একটা অন্ধকার সময়, অদ্ভুত আধার তৈরি হয়েছে, সেই সময় অন্ধ মানুষকে দেখতে পাচ্ছি, তারা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রস্তাব মানুষের কাছে নিয়ে আসছেন এবং তাতে একটা এমন ঠুলি পরিয়ে রাখা হচ্ছে। সত্যি সমাজের বিশেষ জায়গা, বিশেষ করে আমাদের শিক্ষাক্ষেত্র, সেই শিক্ষাক্ষেত্রে যে কুঠারাঘাত করা হয়েছে, সেই আঘাতকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এই সময় আমাদের শিক্ষক, আমাদের সমাজের অত্যন্ত অগ্রজ গুণী মানুষ পবিত্র সরকার প্রথমে বলবেন। সবাইকে নমস্কার। একটা নাটকের সংলাপ আপনারা অনেকেই শোনেন। শচীন সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকের কথা সিরাজউদ্দৌলা বলছেন, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। এটা আমরা শুনলে হাসি প্রায়, কারণ এটা একটা প্যারোডির মতো করে আমরা বলি। কিন্তু আজকে কথাটা এমন মর্মান্তিকভাবে সত্য হয়ে উঠছে, যে কথাটা আমরা সবাই ভাবছি বাঙালি হিসেবে, যে সারা পৃথিবীর কাছে, ভারত তো বটেই, সারা পৃথিবীর কাছে বাঙালি মাথা হেঁট হয়ে গেছে এই সীমাহীন দুর্নীতির যে দৃষ্টান্ত শাসক দলের একজন মন্ত্রী দেখালেন। একজনে সেটা সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে যাবে, তলা থেকে ওপরে উঠবে বা নিচে নামবে, সেই হিসেবটা আস্তে আস্তে প্রকাশিত হবে। আমরা শুধু সেই ছেলে মেয়েগুলোর কথা ভাবছি যারা রাস্তায়, কখনো সল্টলেকে, কখনো বা এই গান্ধী মূর্তির পদদেশে, কখনো এই প্রেস ক্লাবের সামনে বারবার অবস্থান করেছে রোদে জলে। 500 দিনের বেশি তাদের অবস্থান হয়ে গেল। তারা পুলিশের লাঠি খেয়েছে, জল কামান খেয়েছে, ধস্তাধস্তি করেছে, তবু তাদের চাকরি জোটেনি। বৈধ প্যানেলভুক্ত হওয়া সত্ত্বেও তাদের নাম তলায় চলে গেছে। আর টাকার বিনিময়ে কিংবা দলদাস হওয়ার বিনিময়ে অন্যরা অবৈধভাবে চাকরি পেয়েছে। আর অন্যদিকে এই অবৈধতার একটা তো আইনগত দিক আছে, অন্যদিকে ব্যক্তিগতভাবে কেউ কোটি 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 টাকা জমায়েত করেছে। তার ব্যক্তিগত চরিত্রের প্রসঙ্গে আমরা যাব না, সেটা এখানে প্রাসঙ্গিক নয়। কিন্তু এই ছেলেমেয়েগুলোর মুখের দিকে যখন আমরা তাকাই, তখন আমরা ভাবি যে কি ভয়ঙ্কর অবিচার চলছে। এটা একজন ব্যক্তির নয়, সেটা জানি আমরা সবাই, সেটা ক্রমশ প্রকাশিত হতে যাচ্ছে, আমরা সেটা জানি। ফলে এর প্রতিবিধান কি? এর প্রতিবিধান একটা আইনের দিকে তারা গেছে। আইন তার নিজের মতো করে আইন ক্রমশ ঘোষণা করছে, অপরাধীদের মার্কা দিয়ে দিচ্ছে। আবার সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি, তারা সব তাদের কাজ করছে। এগুলো সম্বন্ধে আমাদের কখনো কখনো একটু নার্ভাস লাগে যে কখন বুঝি সেটিং হয়ে যায়, কখন কাজকর্মে একটু ঢিলে পড়ে, কখন আসল অপরাধীদের এড়িয়ে চুনোপুটিদের ধরা হয়। এসব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তা সত্ত্বেও যে ব্যাপারটা হয়েছে, যে ব্যাপারটা ঘটেছে, যে উদ্ঘাটন উন্মোচন হয়েছে, তার জন্য আমি আদালতকে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে এই কেন্দ্রীয় সংস্থাগুলিকেও আমি অভিনন্দন জানাই।
তারা অন্তত সত্যের একটা আংশিক কদর্যতার চেহারাটা আমাদের সামনে উন্মোচন করেছে। লড়াইটা সবে শুরু হয়েছে, কারণ ব্যক্তির চরিত্রের ব্যাপার নয়, এটা হচ্ছে একটা প্রশাসন, একটা দল, তার গত 10 বছর ধরে যারা এই পশ্চিমবাংলা শাসন করছে তাদের মজ্জায় যে দুর্নীতির খুন ধরে গেছে সেটা সকলের কাছে স্পষ্ট হয়ে হচ্ছে। সেই ব্যাপারে কথা বলতে এবং সেই সঙ্গে সঙ্গে এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি তাদের প্রলোভিত করবার চেষ্টা হচ্ছে এমন একজন লোকের দ্বারা যার কোনো অধিকার নেই, কোনো দলের লোকের তাদের ডাকবার অধিকার নেই। প্রশাসনের অধিকার আছে, শিক্ষা বিভাগের অধিকার আছে, একজন দলের লোক তাদের ডাকছে, এই অধিকারটা আমরা মানি না। কাজেই আমরা এই লক্ষ্য করছি এই দুর্নীতির শেষ পর্যন্ত দেখতে তো হবেই। শুধু এখানেই নয়, স্কুলের গ্রুপ ডি থেকে আরম্ভ করে প্রাইমারি, আপার প্রাইমারি, প্রাইমারি 10 থেকে 9 থেকে 12, তারপরে আপনারা জানবেন যে কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে। আমি জানি না তাদের কোনো প্রতিনিধি এখানে আছে কি না। তারা জানিয়েছে যে অজস্র দুর্নীতি হয়েছে কলেজ সার্ভিস কমিশনে বিশ্ববিদ্যালয়ের স্তরে পর্যন্ত, এবং সেটা শুধু শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নেই, সেটা হয়তো দমকল কর্মীদের নিয়োগে হয়েছে, সেটা হয়তো খাদ্য সরবরাহের রেশন কর্মীদের নিয়োগে হয়েছে। সর্বত্র টাকা নেওয়া, ঘুষ নেওয়া, কাটমানি নেওয়া, তোলাবাজি করা চলছে। পশ্চিমবাংলায় তার একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে এটা হয়েছে। একজন লোকের কাজ নয়, পুরো একটা দল, একটা প্রশাসনের কাজ, সঙ্গে সঙ্গে অসাধু কর্মচারীদের সহযোগিতা তারা পেয়েছে। এই হচ্ছে ভূমিকা। এটা আপনারা জানেন না তা নয়, আমার চাইতে হয়তো অনেক বেশি করে জানেন। এই ভূমিকার সামনে দাঁড়িয়ে বাঙালির কাছে প্রশ্ন, যেখান থেকে আমরা কোথায় যাব। শুধু এই কয়েকটি ছেলে মেয়ের চাকরি হবে, বৈধ উপায়ে চাকরি হওয়ার বাধা ছিল বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, অথচ এটা বেআইনি ঘোষণা, কারণ আদালত বলেই দিয়েছেন যে চাকরি দেওয়ার, বৈধ পদে শূন্য পদে চাকরি দেওয়ার কোনো অসুবিধে আদালত তৈরি করেনি। কাজেই এখান থেকে এই কয়েকটি ছেলেমেয়ের চাকরি হবে, তারপরে আমরা সব শান্ত হয়ে যাব, সব মানে লিভিং হ্যাপিলি এভার আফটার যাকে বলে ইংরেজিতে, এবার পশ্চিমবাংলায় আবার শান্তি কল্যাণ ফিরে আসবে, এরকম অবস্থা নয়। পুরো ব্যবস্থা, পুরো শাসন, পুরো মানে পশ্চিমবাংলার সরকারকে আবার একটা পরিবর্তনের দিকে আমাদের নিয়ে যেতে হবে। আমরা আশা করি পশ্চিমবাংলার মানুষ সেটা আস্তে আস্তে বুঝতে পারছেন, এবং আমি মনে করি এই ছোট ছোট চেষ্টাগুলো থেকে আস্তে আস্তে সমস্ত মানুষ সচেতন হবেন, আস্তে আস্তে একটা বিশাল পরিবর্তন আসবে। এই প্রশাসনকে, এই দুর্নীতিগ্রস্ত দলকে ইতিহাসের আবর্জনা স্তূপে আমরা নিক্ষেপ করতে পারবো। এই কয়েকটি কথা বলে আমার ভূমিকা আমি শেষ করছি। নমস্কার। যারা দীর্ঘদিন ধরে, যারা আপনারা জানেন যে তিনটে পরীক্ষাতে যারা বঞ্চিত হয়েছেন, কেউ টেটে হয়েছেন, কেউ এসএসসিতে হয়েছেন, এসএলএসটিতে হয়েছেন, তাদের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন 2016-তে পাশ করে এখনো বসে আছেন ধর্ণা মঞ্চে, প্রতিদিন অনশন করছেন। সেই সময় আলাপ হয়েছিল সচিতার সঙ্গে, ওকে বলতে বলবো, মানে ওর মনের কথাটা ও বলুক, ওর ভেতরের কথাটা ও বলুক। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার কিছু কথা এখানে ব্যক্ত করছি। ঠিক আছে, আজকে যে গান্ধী মূর্তির পাদদেশে আপনারা অবস্থান দেখছেন, এর কথা বলতে গেলে প্রথমেই পূর্বের কিছু ইতিহাস বলতে হয়, যে ইতিহাস না বললে অনেক কিছু অজানা থেকে যায়। তাহলে প্রথমেই বলি, আমরা সবাই 2016 সালে ফার্স্ট এসএসসি চাকরি প্রার্থী এবং প্রত্যেকের মেধা তালিকায়
পাস করার পরে আমাদের প্রত্যেকেরই ভেরিফিকেশন হয়েছিল এবং আমরা ভাইভা দিয়ে ইন্টারভিউ দেওয়ার পরে আমাদের লিস্টে নাম উঠেছিল। তারপরে দেখা গেল যে আমরা ওয়েটিং ক্যান্ডিডেট, কিন্তু তখন আমাদের কাছে একটা বিষয় অজানা ছিল যে ওয়েটিং ক্যান্ডিডেট কেন হলাম। আমাদের কাছে তখন কোনো প্রমাণ ছিল না কে কত পেয়েছি, কার কত র্যাঙ্ক, কে রিটেনে কত পেয়েছি বা ইন্টারভিউতেই বা কত পেয়েছি। কিন্তু তখন আমাদের কাছে একটি প্রমাণ ছিল, যে প্রমাণটা নিয়ে আমরা 2019 সালে অনশনে বসি, 29 দিন অনশন। সেই প্রমাণটা কি? পরেশ অধিকারীর নাম আপনারা সবাই শুনেছেন। পরেশ অধিকারীর মেয়ে অর্পিতা অধিকারী, যার মেরিট লিস্টে কোনো নামই ছিল না, কিন্তু পরবর্তীতে যে লিস্ট বেরোয় সেই লিস্টে প্রথমে নাম চলে আসে। কিন্তু সেই নাম আসাতে দেখা গেল প্রত্যেকেরই কিছু না কিছু করে এক এক করে র্যাঙ্ক পিছিয়ে যায়। তখন আমরা এই 29 দিন এই একটা দুর্নীতিকে সামনে নিয়ে বসেছিলাম, বসে 29 দিন টানা অনশন করে। সেই অনশন মঞ্চেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় দিদি এসেছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা মেরিট লিস্টে যারা আছো তারা সবাই চাকরি পাবে, কেউ বঞ্চিত হবে না। এবং সেই মোতাবেক তিনি 5 জনের একজন প্রতিনিধি টিম বানিয়ে দিয়েছিলেন। আমাদের চাকরি প্রার্থীদের যারা বঞ্চিত ছিলাম তাদের মধ্যে থেকে 5 জন এবং শিক্ষা দপ্তরের মধ্যে থেকে 5 জন। সেই মোতাবেক এইভাবে বারবার আমরা যে প্রতিনিধি ঠিক করেছিলাম সেই প্রতিনিধিদের মধ্যে ছিলেন অর্পিতা দাস, তানিয়া শেখ, হাফিজুল গাজী, রাকেশ প্রামাণিক এবং শেখ ইনসান আলী। এই প্রতিনিধি মারফত বারবার শিক্ষা দপ্তরে আলোচনা হতো, কিন্তু আলোচনার পরে আমরা বারবারই শুনতাম খবর ভালো আছে এবং আমরা সবাই চাকরি পাবো। কিন্তু দেখা গেল বেশ কিছুদিন পরে 2019 সাল, তখন সেই লকডাউনের অন্ধকারে দেখা গেল যে আমরা ভাবছি চাকরিটা হবে, কিন্তু চাকরি সুনিশ্চিত হলো না। সেই যে প্রতিনিধি আমরা ঠিক করেছিলাম, যে দিদি ঠিক করে দিয়েছিলেন, সেই আমাদের 5 প্রতিনিধি এবং তার কিছু নিকটাত্মীয় এবং কিছু ফেল ক্যান্ডিডেট এবং যারা পরীক্ষা দেয়নি, মেরিট লিস্টে নেই, বহু প্রমাণ, যার প্রমাণের উদাহরণ এখন আর আমাদের দিতে হবে না। কারণ এখন টিভি কাগজ বা টিভিতে বলুন, খবরে বলুন, সবার মুখে রাস্তাঘাটে সব জায়গায় একই আলোচনা। শিক্ষা থেকে কি দুর্নীতি হয়েছে সবারই অজানা, সবাই জানে। কিন্তু তারপরে যখন হলো না, তাহলে আমরা কিন্তু বঞ্চিত হলাম। কিছুজন চাকরি পেল, সবাইকে পেল না, আমরা অনেকেই বঞ্চিত হলাম। আমি নিজেও সেই ক্যান্ডিডেট 29 দিন টানা ছিলাম, টানা 29 দিনই ছিলাম, একদিনও বাড়ি যায়নি। তারপরে দেখলাম যে যখন হলো না, তখন আমরা এই ক্যান্ডিডেট যারা বঞ্চিত ছিলাম তারা এবং সেন্ট্রাল পার্কে 187 দিন অবস্থান বিক্ষোভ হয়। আমাদের পাশে যে একটা মঞ্চ রয়েছে সেই মঞ্চের ক্যান্ডিডেট, 2 মঞ্চের ক্যান্ডিডেট একসঙ্গে রয়ে যৌথভাবে 187 দিন অবস্থান বিক্ষোভ হয়। অর্থাৎ আমাদের এই যুব ছাত্র অধিকার মঞ্চ কি বাকি যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে নিয়ে এবং পাশে আরেকটা যে মঞ্চ দেখছে সেই মঞ্চের প্রতিনিধি সবাইকে নিয়ে 187 দিন হওয়ার পরেও তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে হ্যাঁ, তোমাদের 40 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু 40 দিন অতিবাহিত হয়ে গেল, সমস্যার কোনো সমাধান হলো না। তখন দেখলাম সমস্যা যখন সমাধান হলো না, 8ই অক্টোবর আমরা আবার পুনরায় পারমিশন কোর্টের পারমিশন নিয়ে এইখানে যে গান্ধীমূর্তি পাদদেশ দেখছেন, এই পাদদেশে আমরা আবার অবস্থান বিক্ষোভ চালাতে শুরু করি 8ই অক্টোবর। 8ই অক্টোবর থেকে আজকে হিসাব করলে 287 দিন, আর টোটালে 503 দিন, টোটাল 503 দিন আজ আমাদের অবস্থান বিক্ষোভ। তাই কোভিড মহামারী ছিল আর দুটো দল আলাদা। আমরা যারা বঞ্চিত ছিলাম অনশনরত, তাদের যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে, এদিকে গান্ধী মূর্তিতে, আর পাশে আরেকটা মঞ্চ যারা বাকিটা ছিল তাদের নিয়ে হচ্ছে। হঠাৎ করে দেখা গেল এত দিন ধরে 500 দিন, কম ভাবুন না, 500 দিনের পরে আমরা শুনতে পেলাম যে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরের কাগজে যেটা দেখছি, যে টিভিতে দেখছি, আসবেন আমাদের মঞ্চে আসবেন, এটাই শুনেছিলাম। বৃহস্পতিবার শুনেছিলাম, শুক্রবার আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, ভালো কথা। তারপর শুনলাম যে না, বৈঠক হবে। এবার বৈঠক কাদের নিয়ে হবে, কি বিষয় হবে, আমাদের মঞ্চে কেউ কিছু জানে না, পাশের মঞ্চে জানে। তখন আমরা বলেছিলাম আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে সেই মঞ্চের তারা নিয়ে যেতে আগ্রহী নয়। তাই আমাদের যুব ছাত্র অধিকার মঞ্চের কোনো প্রতিনিধি সেই বৈঠকে যায়নি, এবং যায়নি থেকে বড় কথা আমাদের তো আহ্বান করাই হয়নি, তো আমরা যাবো কি করে। সুতরাং আমরা যে সেই প্রকৃত অনুসারী, আমরা কিন্তু বঞ্চিত থেকে গেলাম। এখন যখন বৈঠক হচ্ছে, আমরা তো আবার সন্দেহ করবো সেই যে 5 প্রতিনিধি পাঠিয়েছিলাম তারা আমাদের যেইভাবে বঞ্চিত করেছিল, 8 প্রতিনিধি 8 জন আবার গেছে, তাহলে কি আমরা
স্ক্রিনের দাবি জানাচ্ছি এবং তার জন্য নোটিশ দিই। মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে আমার করজোড়ে আবেদন, উনি বিষয়টি হস্তক্ষেপ করুন এবং দ্রুত আমাদের সমস্যার সমাধান করুন, এটাই আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ। শ্রীমতী চন্দন সেন নাট্যকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা বিশিষ্টজনদের কথা শুনবো, তার সঙ্গে কেতাবুদ্দিন, সাজ্জাদ হোসেন যারা ভুক্তভোগী এই 500 দিনের উপর ধরে যারা অপেক্ষায় করে চলেছেন তাদের কথাও শুনবো। এখন শুনবো জয়রাজ ভট্টাচার্যের কথা। আমি মূলত থিয়েটার করি এবং সেই জায়গা থেকে দুটো কথা বলতে চাই। যিনি ধরা পড়েছেন, যার অনুপ্রেরণায় একজন অভিনেত্রীর ঘর থেকে, দুর্ভাগ্য আমি অভিনয়ও করি, একজন অভিনেত্রীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তিনি তো ধরা পড়েছেন, কিন্তু তিনি তো প্রাক্তন। যিনি বর্তমান, তিনি একজন থিয়েটারের অন্যতম বড় মানুষ, তার নাম ব্রাত্য বসু। তিনি অ্যাকাউন্টেবিলিটি ঝেড়ে ফেলতে পারেন না, কাঁধ থেকে তিনি অ্যাকাউন্টেবিলিটি ঝেড়ে ফেলতে পারেন না। জানাতে হবে তাকে কি ব্যবস্থা করছেন। হঠাৎ একজন সাংসদ, তার কোনো লেনাদেনা ছিল না এতদিন ধরে, হঠাৎ তিনি ডাকছেন কেন? তিনি কে? কেন বাইপাস করছেন? তার তো ডাকার কথা নয়। ডাকার কথা যিনি ভারপ্রাপ্ত, তার পার্থবাবুকে অপসারণ করা হয়েছে, কিন্তু শিক্ষা দপ্তর থেকে তো অপসারণ করা হয়নি। শিক্ষা দপ্তর তো তার হাতে ছিল না। শিক্ষা দপ্তরের মন্ত্রী তো রয়েছেন, তিনি কেন ডাকছেন না? তিনি কেন আলোচনায় বসছেন না? তিনি কেন কথা বলছেন না? আমরা একটা ভিডিও টেপ দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে উনি বলছেন যে শুধু তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে। কিসের ভিত্তিতে পাবে? সেখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে? সেখানে কি টাকা পয়সার লেনদেন হয়েছে আমরা জানতে চাইছি। তিনি প্রখ্যাত নট, এটা আমাদের দুর্ভাগ্য। এখানে বিমলদা বসে আছেন, দেবটুদা রয়েছেন, মিষ্টুদি মানুষিদি রয়েছেন, চন্দনদা রয়েছেন। আমরা থিয়েটার ফ্রেটার্নিটির এতজন মানুষ এখানে এসেছি, উপস্থিত রয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে যে ছাত্র ছাত্রীদের ওপর নির্মম আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাতে শিক্ষামন্ত্রী কি ভূমিকা পালন করছেন? কোথায় তার সহমর্মিতা? আমরা থিয়েটার করতে গেলে জানি, আর্টের সাথে যারা যুক্ত তারা জানি, তাদের প্রাইমারি কাজ হচ্ছে এমপ্যাথি, এঙ্গেজমেন্ট। কোথায় সেই এমপ্যাথি? কোথায়? কি করছেন তিনি? এই প্রশ্ন আমরা রাখছি। কেন হঠাৎ অভিষেক? কে তিনি? তার কি পরিচয়? তিনি একজন সাংসদ, আরো অনেক অনেক সাংসদ রয়েছে। দলীয় পরিচয় তো কাউকে এটা সলভ করা যাবে না, প্রোটোকল অনুযায়ী যাবে না। এর দায়িত্ব নিতে হবে, এর অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। এটা আমরা পরিষ্কারভাবে এই দাবি জানাচ্ছি। একটু আগে আপনারা জানেন যে টেট উত্তীর্ণ যারা, তারা বিক্ষোভ দেখাচ্ছিল ডিসি সাউথের নির্দেশে, তাদের উপর নির্মমভাবে লাঠিপেটা করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এত সাহস হচ্ছে কি করে? এত স্পর্ধা হচ্ছে কি করে? আমাদের ঘরের যারা ভাই বোন, সন্তান সন্ততি, তারা রাস্তায় কাটাবে, আর প্রত্যেক দিন কোটি কোটি টাকা উড়িয়ে ফুর্তি হচ্ছে, মজলিস হচ্ছে। তারপরে তারা এত সাহস পায় কি করে যে আমাদের ঘরের ছেলে মেয়েদের লাঠিপেটা করে অ্যারেস্ট করা হচ্ছে? ন্যায্য অধিকারের দাবিতে যারা লড়াই চালাচ্ছে তাদের ওপর। আমরা এই বার্তা দিতে চাইছি আমাদের ভাই বোনদের, এবং আপনাদেরও বার্তা দিতে চাইছি যে আমরা শেষ থেকে ছাড়বো, শেষ তক আমরা লড়বো। আমরা এই বার্তা দিতে চাইছি তারা একা নয়, শুধুমাত্র যারা চাকরি পায়নি তারা বসে আছে, তাদের কাজ নয় এটা। আজকে বাংলা এক হয়েছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এমনকি তৃণমূল কংগ্রেস করে হতে পারেন তারা, কিন্তু তারা তো বিবেচক। তার ছেলে মেয়েরা কার কাছে পড়বে? যারা সাদা খাতা জমা দিয়ে এসছে। যে তৃণমূল কংগ্রেস করেন যিনি ব্লক স্তরে, তার ছেলে মেয়ে যখন পড়তে যাবে, তার এক্সামিনার কে হবে? যিনি সাদা খাতা জমা দিয়েছেন, যিনি ঘুষ দিয়েছেন, যিনি টুকলি করেছেন, তিনি
নাকি যারা যোগ্যতা? আমরা এই দাবি জানাচ্ছি এখানে। এটুকুই আমার বলার এই মুহূর্তে। আমরা আমাদের প্রেস কনফারেন্সটা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, বিকাশদা বলবেন, এবং আপনাদের কাছেও আমাদের আবেদন যে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আপনাদের কথা আমরা শুনতে চাইছি। এখানে আমরা আমাদের সাধ্যমতো এবং বিশেষ করে যারা এত দিন ধরে বঞ্চিত হয়েছে তাদের সব মঞ্চের সব প্রতিনিধিদের একজন করে এখানে উপস্থিত আছেন, তাদের কাছেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনারা সংবাদ মাধ্যমেই আমি দেখেছি যে দুপুরবেলায় কীভাবে ক্যামাক স্ট্রিট থেকে ঘাড় ধাক্কা দিয়ে যারা এতদিন ধরে লড়াই করছেন তাদেরকে তুলে দেওয়া হয়েছে। তো আমি বিকাশদাকে অনুরোধ করছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ধন্যবাদ। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনটা কিন্তু শুধুমাত্র স্কুল শিক্ষা নিয়োগ সংক্রান্ত বিষয় নয়। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন দেখেছি এই জন্যই কথা বলবার জন্যে 2011-এর পর থেকে পশ্চিমবঙ্গের বুকে যত নিয়োগ হয়েছে, আমি এটাকে জোর দিয়ে বলছি, যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগটাই হচ্ছে কিন্তু দুর্নীতিতে কলুষিত। প্রথম আপনাদের মনে থাকতে পারে পাবলিক সার্ভিস কমিশন, বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কেন এর সঙ্গে পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতি মর্যাদা যুক্ত। পাবলিক সার্ভিস কমিশনের যে গঠন করা হয়েছিল, সংবিধান সম্মতভাবে পাবলিক সার্ভিস কমিশন একটা সাংবিধানিক সংস্থা যারা সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিজেদের নিয়ম অনুযায়ী নিরপেক্ষতা বজায় রেখে যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে। যে পাবলিক সার্ভিস কমিশনটাকে গঠন করা হলো একেবারে তৃণমূলীদের দিয়ে। পার্থ বাবুর নিজস্ব লোক, জ্যোতিপ্রিয় মল্লিকের নিজস্ব লোক ইত্যাদি দিয়ে পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। তখনও আমরা মামলা করি এবং আমি পত্রিকাকে ধন্যবাদ জানাবো। একটি নাম করা পত্রিকার প্রথম পাতায় বেরিয়েছিল যে একজন কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেননি, তিনি কিন্তু চাকরি পেয়েছেন। আমরা মামলা করি। কলকাতা হাইকোর্ট সমস্ত নিয়ম বন্ধ করে দিয়েছিল, কিন্তু সরকার তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা এক্সপার্টি অর্ডার নেয়। সুপ্রিম কোর্ট বলেন যে না, নিয়োগ হোক, বিষয়টা হাইকোর্ট বিবেচনা করবে। যেহেতু আমাদের কাছে তত ক্ষমতা নেই, তৎপরতার সঙ্গে সুপ্রিম কোর্ট দৌড়ে যাওয়ার এই সুযোগটা নিয়েছিল। আজও সে মামলা কিন্তু এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনকে যখন তারা কলুষিত করেছে তখনও আমরা নীরব ছিলাম। নাগরিক সমাজ, পশ্চিমবঙ্গের শিক্ষিত সচেতন মানুষ তারা নীরব ছিলেন। তারা মনে করেছিলেন যা চলছে চলুক। তারপরেও তথ্য আছে, এই আজকে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতির যারা উন্মোচন করেছেন তিনজন আমার সহকর্মী এখানে আছে, সুদীপ্ত, বিক্রম এবং ফিরদৌস। এদের অক্লান্ত পরিশ্রমের বিভিন্ন তথ্য উদ্ঘাটিত হয়। একটা মামলা হয় সম্ভবত 2013 সালে বাপি কান্দার। সেই মামলাতেও কলকাতা হাইকোর্ট তারা নির্ণয় করলেন যে এটা অত্যন্ত ভুল হয়েছে, কিন্তু হাইকোর্ট সহানুভূতিশীল ছিলেন, বললেন যারা চাকরি পেয়ে গেছে চাকরি আমরা তাদের বাতিল করব না, কিন্তু সরকারের উপরে জরিমানা করেছিলেন। এই সমস্ত তথ্যগুলো সামনে আসেনি, আস দরকার। আপার প্রাইমারি পরীক্ষায় কলকাতা হাইকোর্ট সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছিলেন, যে প্যানেল দুর্নীতিগ্রস্তভাবে তৈরি করা হয়েছে। তখনও কলকাতা হাইকোর্ট কিন্তু এই দুর্নীতির উদ্ঘাটন করো এই জায়গায় যাননি, কেন হাইকোর্টের বিশ্বাস ছিল যে নির্বাচিত সরকার তারা দুর্নীতি করবেন না। পরবর্তীকালে আমরা যখন চেপে ধরলাম যে বারে বারে দুর্নীতি হচ্ছে, এর পেছনে টাকার খেলা আছে, আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাই। হাইকোর্টের বিচারপতিরা যারা এই বিষয়গুলো নিয়ে শুনানি করেছেন, সিঙ্গেল জাজ, ডিভিশন বেঞ্চ, প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা প্রথম ধরলেন যে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতি তদন্ত করতে হবে। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সারদা নারদার মতো এত বড় একটা কেলেঙ্কারি, যা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হয়, সুপ্রিম কোর্ট বলেন তদন্ত করতে হবে, সেই তদন্ত মাঝপথে থেমে যায়। যেহেতু রাজনৈতিকভাবে একটা বোঝাপড়া হয়, এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীর একটা বোঝাপড়া হয়, যে কথা প্রসঙ্গত পবিত্রতা বলেছেন, সেটিং, এই শব্দটা চালু হয়েছে। এইটা দেখার পর আমরা আদালতকে বলি যে যদি আদালত সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে তদন্ত না দেখাশোনা করেন তাহলে এর পরিণতি হবে সারদা নারদার। বিচারপতিরা সহানুভূতির সঙ্গে ব্যাপারটা বিবেচনা করেন এবং যে তথ্য বেরিয়ে আসে সেটা হচ্ছে যে পরীক্ষা দেয়নি,
তাদের ওয়েটিং লিস্টে নাম নেই, অত ব্যাখ্যার আর দরকার নেই। এবার দুঃখ আমাদের অনেকের আছে, সেসব নিয়ে বিবেচনার দরকার নেই। এখন প্রকাশ্যে এসে গিয়েছে যে মন্ত্রীর কন্যা, তিনি লিস্টে ছিলেন না, তিনি চাকরি পেয়েছেন। এই প্রথম আদালত একটা কড়া নির্দেশ দিয়ে তাকে সরিয়ে দিলেন। তার জায়গায় যিনি যোগ্যতর ছিলেন ববিতা সরকার, তাকে নিয়োগপত্র দেওয়া হলো এবং যে পরিমাণ টাকা তিনি পেয়েছিলেন সরকারের কাছ থেকে, সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং শুনে আপনারা খুশি হবেন যে এটা এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে এই আদেশকে তারা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেনি। আমি কালকেই খবর পেলাম যে সেই টাকা ফেরত দিয়েছে। অর্থাৎ একটি সরকার যদি একটা ক্ষেত্রেও হয়, আমার বিশেষ দরকার নেই বেশি দিকে যাওয়ার, যে তারা মেনে নিলেন যে দুর্নীতি মধ্য দিয়ে চাকরি হয়েছে মন্ত্রীর কন্যা এবং তাকে এত বড় সাজা পেতে হয়েছে, তখনও আদালতে, এটা আপনাদের বোঝা দরকার, এই সাম্প্রতিককালে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, একটা প্রচেষ্টা চলছে সমস্ত বিষয়টাকে ভিন্নমুখে পরিচালিত করা। কেউ কেউ খুব বড় দাতা সাজার চেষ্টা করছেন। হাইকোর্টে বারংবার তারা লড়াই করেছেন সরকার, বিভিন্ন স্তরের বিভিন্ন খ্যাতনামা আইনজীবীদের দিয়ে, যে দুর্নীতির তদন্তের দরকার নেই, যা হয়েছে হয়েছে, যা ভুল হয়েছে, অর্থাৎ যারা চাকরি পাই তাদের আমরা চাকরি দিয়ে দেবো। আমরা বিরোধিতা করেছি, স্পষ্টত বিরোধিতা করেছি এই জন্যে যে একটা দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আবার আরেকটা দুর্নীতিকে লালন করা, এটা আদালতের সাংবিধানিক দায়িত্ব হতে পারে না। আদালত বুঝতে পেরেছেন এবং বলেছেন না, আর কোনো নিয়োগ করা যাবে না যতক্ষণ না তারা স্বচ্ছভাবে যে প্যানেল তৈরি হয়েছে সেই প্যানেল থেকে মেধাভিত্তিক নিয়োগ করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে মামলায় এসে গিয়েছে, সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে নম্বর যা দেওয়া হবে তাদের ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যে নম্বর পাবেন সে তো স্থিরীকৃত, তা থেকে তো কমানো বাড়ানো যাবে না। কিন্তু একটা ইন্টারভিউ ক্ষেত্রে 15 নম্বর থাকে। অদ্ভুতভাবে লক্ষ্য করেছি যে ছেলেটি ধরুন রিটেন পরীক্ষায় সে পেয়েছে 51, 55 পেলে চাকরি পায়, আরেকজন রিটেন পরীক্ষায় পেয়েছে ধরুন 45, 55 পেলে চাকরি পাবে। যে 45 পেয়েছে তাকে কিন্তু ওই ড্রাইভার 10 দিয়ে দেওয়া হলো, আর যে 51 পেয়েছে তাকে 3 দিয়ে দেওয়া হলো। একটা নয়, ধারাবাহিকভাবে এই নিয়োগগুলোই আমাদের সামনে এসেছিল, এটাও টাকা দিয়ে হয়েছে। নতুবা এইরকম কখন হতে পারে না। একটা দুটো ক্ষেত্রে ভুল হতে পারে, যে একজনের ক্ষেত্রে পবিত্রতা কমিটিতে আছেন তিনি 7 দিলেন, আমি কমিটিতে আছি আমি 5 দিলাম, তা নয়। ধারাবাহিকভাবে এইভাবে যারা বেশি নম্বর পেয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতায় তারা যাতে চাকরি না পান, যারা কম নম্বর পেয়েছে তারা চাকরি পান, এই খামতিটা প্রথম মুছিয়ে দেওয়ার জন্য ইন্টারভিউতে তাদের বেশি নম্বর দেওয়া হবে। এই সমস্তটাই দুর্নীতি এবং এই দুর্নীতির মধ্য দিয়ে একটা চূড়ান্ত ষড়যন্ত্র হয়েছে। আমি পার্থবাবুর কথার সঙ্গে একমত। ষড়যন্ত্রটা কি? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা। আপনারা লক্ষ্য করবেন 2011-র পর থেকে বিভিন্ন নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে আক্রমণ করা হয়েছে। আমি উদাহরণ দিয়ে আপনাদের ভারী করতে চাই না। এবং সমস্ত স্কুল কলেজ যেগুলো আক্রান্ত হয়েছে তারা প্রত্যেকেই খ্যাতিমান, সেখানে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা পড়ে, কোনো প্রাইভেট স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি আক্রান্ত হয়নি। এর মধ্য দিয়ে সরকারি পরিচালনা, সরকারি পোষিত স্কুলগুলোকে ক্রমশ মানুষের চোখে নিচু করে দেওয়া হয়েছে, আর গার্জিয়ানদের উৎসাহিত করা হয়েছে পড়াশোনা হচ্ছে প্রাইভেট জায়গায়, প্রাইভেট স্কুলে চলে যাও। এটা সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেটাইজেশন করার একটা পরিকল্পনা চলছে। বাম আমলের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল শিক্ষা ব্যবস্থার প্রসার, বিনা পয়সায় লেখাপড়া শেখানো। এখন দেখবেন বিভিন্ন স্কুল উঠে যাচ্ছে, আপনাদের কাছে তথ্য আছে কত স্কুল বন্ধ হয়ে গেছে। আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হলে পরে ভাবুন তো, যেটা আমাদের আদালতে আমরা এই কথা বলেছি, যে আদালত গ্রহণ করেছে, যে জেনারেশন পর জেনারেশনকে তুমি দুর্নীতিগ্রস্ত করে দিচ্ছ। একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, তারা ছেলে মেয়েদের চরিত্র গঠন করায়। আমরা ছেলেবেলায় কিন্তু যতটুকু গঠন হয়েছে স্কুলে হয়েছে, সেখানে যদি দুর্নীতিগ্রস্ত শিক্ষক থাকেন তিনি চরিত্র গঠন করাতে পারবেন? পবিত্রতা তো আজীবন শিক্ষকতা পেরেছেন, তিনি মাথা উঁচু করে বলতে পেরেছেন কেন? উনি জানেন যে আমি ঠিক আছি। উনি যদি মনে মনে জানতেন যা কালকে আমার চাকরি চলে যেতে পারে, আমি দুর্নীতির মারফত পেয়েছি, তিনি নৈতিকতা শিক্ষা দিতে পারতেন না। ষড়যন্ত্র হয়েছে 2011-র পর থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া, সরকারি ব্যবস্থাকে আস্তে আস্তে তুলে দেওয়া। সেটা করতে গিয়ে এত টাকা, আজকে যদি টাকাটা না বেরোতো আপনারা কেউ বিশ্বাস করতেন না। আমরা এতদিন ধরে গলা ফাটাচ্ছি, আমার এই জুনিয়ররা রোজ কাজকর্ম ফেলে কোর্টে মামলা করছেন, তারা অনেক সময় উপহাসের শিকার হয়েছে। তাদের অনেকে বলেছেন
যে এইসব করে কি হবে। এবং আজকে যে কথা বলছেন তৃণমূলের সর্বোচ্চ নেতা, তিনি আপাতত সর্বোচ্চ নেতা, কালকে আবার কে সর্বোচ্চ বের জানে না, ঠিক একই কথা মামলা চলাকালীন বলা হয়েছিল। একজন আইনজীবী তিনি মামলা চলাকালীন যখন আমি সওয়াল করছি, সওয়ালের মাঝখানে গিয়ে বলছিলেন যে আমার কাছে সর্বোচ্চ নেতৃত্বের থেকে নির্দেশ আছে যে তুমি এই মামলাগুলো ছেড়ে দাও, আমরা সবাইকে চাকরি দিয়ে দেবো। অর্থাৎ যা দুর্নীতি করেছি, যা টাকা নিয়েছি, সেগুলো যেন জনসমক্ষে না আসে। যারা আজকে ক্ষোভ দেখাচ্ছে তাদের আমরা চাকরি দিয়ে দেবো, আরেকটা ঘুষ। এই জায়গায় শিক্ষা ব্যবস্থা করে নিয়ে গেছেন, তার বিরুদ্ধে লড়াই। আজকে মানুষ বুঝতে পারছেন যে আমরা কোথায় গেছি। এবং এটা কিন্তু শুধুমাত্র, আমি আবারও বলছি, হিমশৈলীর চূড়া মাত্র। পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতিমূলক কাজ এবং সমস্ত নিয়মে, যেটা প্রসঙ্গত পরিচয়টা বলেছেন, আমরা সব কটা মামলায় দেখেছি হাইকোর্ট বাধ্য হয়েছেন স্টে দিতে। কেন? দুর্নীতি হয়েছে। দেখা যাচ্ছে যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অযোগ্য প্রার্থীকে দেওয়া হয়েছে। এই সমস্ত চলছে, হাইকোর্টে বিচার হবে, কিন্তু তার জন্য বসে থাকার আমাদের প্রয়োজন নেই। আমাদের যে নৈতিকতা, আমাদের যে শিক্ষা, আমাদের যে ঐতিহ্য, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের কাছে একটা ব্যাপারে খুব সুন্দর স্বীকৃতি পেত, তা হচ্ছে এখানে দুর্নীতি কম এবং শিক্ষা ব্যবস্থায় অন্ততপক্ষে ঠিকমতো লেখাপড়া শেখানো হয়। তো বিদ্যাসাগর রামমোহনের দেশ তো, আজকে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে জনমত সংগঠিত হওয়া দরকার, রাস্তায় নামা দরকার। আগামীকাল একটা মিছিলের আমরা ডাক দিয়েছি, নাগরিক মিছিল। শুধুমাত্র আইন দিয়ে কিন্তু এটাকে সামাল দেওয়া যাবে না। আপনারা জেনে রাখুন, আইন আমাদের কাছে হাতিয়ার, আমরা একের পর এক আদেশ আদালত থেকে আদায় করছি, কিন্তু সেটাকে কার্যকরী করতে গেলে পরে নাগরিক সমাজকে রাস্তায় নামতে হবে। আমাদের তাই আপনাদের কাছে আবেদন, আপনাদের মারফত মিডিয়া একটা গুরুত্বপূর্ণ রোল। আজকে এই দুর্নীতি শুধুমাত্র পার্থ অর্পিতার ব্যাপার নয়, এই দুর্নীতির সূত্রপাত হয়েছে ওই 11 তলা থেকে, নবান্ন 14 তলা থেকে, এবং দুর্নীতির উন্মোচন হবে যখন 14 তলা আমরা পৌঁছতে পারবো। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে। অনেকে আমাকে বলছে বিভিন্ন সংবাদ সূত্র থেকে যে এটা ধরে রাখতে পারবেন তো, এটা ধরে রাখতে না পারলে কিন্তু আবার দুর্নীতিই মাথা চাড়া দেবে। আপনারা যদি ধরে রাখতে না পারেন তাহলে প্রতিক্রিয়ার শক্তি আবার মাথা চাড়া দেবে। সেই জন্যই আমাদের আবেদন, আমরা মানসিকভাবে প্রস্তুত হচ্ছি, আপনাদের মারফত আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। আসুন, পশ্চিমবঙ্গের মান সম্মান শিক্ষা ব্যবস্থাকে দেখাবার জন্য আমরা সকলে মিলে আমাদের অধিকারের ভিত্তিতে পথে নামি। এটা কোনো ব্যক্তি স্বার্থ নয়, কোনো দলের স্বার্থ নয়, যে সামগ্রিক সামাজিক স্বার্থ। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমাদের এই প্রেস কনফারেন্স। ধন্যবাদ।